ফরেন প্লেয়ার্স নিয়ে এসে যাদেরকে কেউ চিনো না, অনেক হাই প্রাইসে নিয়ে এসে। আমরা আমার নিজেদেরকে মূল্যায়ন করতে জানি না, যেটা লোকাল প্লেয়ারদের ক্ষেত্রে খুব বেশি হয়। লোকাল প্লেয়ারদের ক্ষেত্রে তারা টাকাটা কাটতে খুব ইজিলি কাটতে পারে। অনেক প্লেয়ারকে নিয়ে এসে বসে বসে টাকা দেয়, অথচ লোকাল প্লেয়ারদের ক্ষেত্রে টাকা দিতে গেলে ওদের অনেক কষ্ট হয়। তারপরে যদি আসি আমরা তখন প্রিমিয়ার লিগের টিমগুলোকে আমরা বলতে পারি বিপিএল টা ডেফিনেটলি এটা একটা আমি বলবো যে মানির খেলা। আমাদের ভিতরে এখন ডোমেস্টিক খেলা কোথায় হয় বা কার সাথে খেলছে এই জিনিসটা জানে না মানুষ, ভুলে গেছে মাঠ থেকে বিদায় নেওয়ার বিষয়টা। দেখেন, এটা আমি বলবো যে শুধু যে ক্রিকেট বোর্ডের দোষ দিব সেটা না, নিজেদেরও দোষ আছে। তা আমাদের যে কয়েকটা ইস্যু চলছে, এটার মধ্যে একটা ইস্যু হলো যে সাকিব তামিম দ্বন্দ্ব। এখানে যাচ্ছে যে ফিতা কাটতেছে, ওর ফোকাস নাই। কিন্তু ভাই, একটা মানুষ এত বছর ধরে এক জায়গাতে থাকা, নাম্বার 1 অলরাউন্ডার ছিল, এটা সম্ভব না। একটা ছেলের ক্যারিয়ার বিল্ড আপ করতে গিয়ে 5টা ছেলের ক্যারিয়ার নষ্ট করতেছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক যোগ্য জায়গায় অনেক অযোগ্য লোক বসে আছে। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা ভাই, একটু আলাপ করি আমাদের টেস্ট নিয়ে। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি 2000 সালে, এই 24 বছর গেল। আমাদের যে র্যাঙ্কিং অলওয়েজ দেখা যায় যে বটম 2-3 এর মধ্যেই আমরা ঘুরাঘুরি করি, টপ 5 এর মধ্যে আসতেই পারি না। এই 24 বছর যে আমরা পার করলাম, ইভেনচুয়ালি আমরা শিখলাম কি, আর আমাদের ডেভেলপমেন্ট কি হওয়া উচিত, আমরা কখন টপ 5-এ যাব? এটা একটা ভালো কোশ্চেন করেছেন আমাকে, কারণ দেখেন আমি নিজেও টেস্ট খেলেছি এবং আমার নিজের কাছে খুব অসহায় লাগে যখন আমরা টেস্ট খেলতে যাইতাম। কারণ আমাদের আসলে আপনাকে আমি ফার্স্টেই বলেছি যে ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেভাবে একটা দেশে টেস্ট খেলতে যাই, পৃথিবীর কোনো দেশের প্লেয়ার এক্সেপ্ট হয়তো জিম্বাবুয়ে বা এই দেশগুলো ছাড়া কোনো দেশের প্লেয়াররা এইরকম প্রিপারেশন নিয়ে যায় না। কারণ আপনি যদি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দেখেন, ইংল্যান্ড টিম দুবাই এসে প্র্যাকটিস করে, যদি সাবকন্টিনেন্টে যখন খেলতে আসে, তারা কখন অন্তত 50 থেকে 20 ডেজ আগে চলে আসে, 3 উইকস আগে চলে আসে। এই কন্ডিশনটাকে তারা অ্যাডজাস্ট করার জন্য, এই পিসে অ্যাডজাস্ট করার জন্য, হ্যাঁ, ওদের এই টিমও পাঠায় দেয় আগে। ওখান থেকে 3-4টা ন্যাশনাল টিমের প্লেয়ার, মেন হয়তো বা প্লেয়াররা পাঠায় দেয়, তারা গিয়ে ওখানে প্র্যাকটিস ম্যাচ খেলে। দ্যাট মিনস তারা কি টেস্টকে ওইভাবে ভ্যালু দেয়, টেস্ট ক্রিকেট। আমার মনে হয় যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে যে মানে ইনফ্রাস্ট্রাকচার এবং আমরা যেভাবে খেলি, এইভাবে চলতে থাকলে আগামী 50 বছরে আমরা ডেভেলপ হবে না। বিকজ এই কারণে হবে না যে আমরা দেখেন, ক্রিকেট বোর্ড কিন্তু যথেষ্ট পয়সা স্পেন্ড করে। ক্রিকেট বোর্ড এই কারণে করে যে ক্রিকেট বোর্ড চায় যে সবকিছু ঠিকভাবে হোক, সবকিছু প্রপার ওয়েতে হোক। কিন্তু যারা দায়িত্বে আছেন ওইটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করেন কিনা, এটা আমার সো বেসিক্যালি লাইক আপনার যোগ্য জায়গায় অযোগ্য লোকে ভোট। এক্স্যাক্টলি। কারণ আপনি মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে যদি ওই রকম প্রায়োরিটি না দেন, একটা ছেলে 4 দিনের একটা 4 ডে ক্রিকেট খেলে, ওখানে যে পরিমাণ ম্যাচ ফিস পায়, ওই পরিমাণ ম্যাচ ফিস এখন বাংলাদেশে যে কোনো জায়গায় টেনিস লিগ খেলতে গেলে ওর থেকে বেশি টাকা পাই। একটা টেনিস মানে 10 থেকে 15 ওভারের খেলা খেলতে গেলে, বা আমি মানে ঢাকা চিটাগাং লিগ বা এইসব লিগ বাদই দিলাম, এখানে যে পরিমাণ টাকা পাই এর থেকে অনেক নিম্ন। আমার মনে হচ্ছে একটা ছেলে কেন 4 দিন কষ্ট করবে একটা ফার্স্ট ক্লাস খেলার জন্য? এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আপনি সৌরভ গাঙ্গুলি দেখেন, যখন সে বোর্ড প্রেসিডেন্ট হয়েছিল, ও কিন্তু ফার্স্টেই কিন্তু ফার্স্ট ক্লাসদের পেমেন্ট বাড়াইছে, বেতন স্ট্রাকচারে আনছে, হিউজ অ্যামাউন্ট দিয়েছে, তাদের ম্যাচ ফিস করে দিয়েছে। বিকজ কেন, তারা জানেন যে এইটাই হচ্ছে আমাদের কোর জায়গা। আমি যদি এই জায়গাতে হাত দিই, আমার প্লেয়ার তৈরি হবে। এখন আমাদের দেশে অনেক ন্যাশনাল টিমের প্লেয়ারই আমার যদি ফ্রি থাকে ফার্স্ট ক্লাস খেলতে চায় না, বিকজ গরমের ভিতরে কষ্ট করে কে খেলবে? দিন শেষে তো সবার তো প্রফেশন, সবাই তো টাকা ইনকাম করতে চায়। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো আমাদের ঠিক করা উচিত। আর তারপরে হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আগে আমরা ফার্স্ট ক্লাস খেলতাম, আমার মনে আছে 2007-8 এর দিকে হোম অ্যাওয়ে সিস্টেম ছিল, এটা এখন টোটালি বন্ধ করে দিয়েছে। এখন টায়ার 1 টায়ার 2 করে দিয়েছে, যে টায়ার 1 এর টপ 4টা টিম থাকবে, টায়ার 2 4টা টিম থাকবে। তো আমরা ধরেন খুলনা ডিভিশন অনেক বছর আমরা টায়ার 1-এ ছিলাম, লাস্ট 3 বছর আমরা ডিমোশন বটমে চলে আসছি। তো টায়ার 1 এর প্লেয়াররা কখনো টায়ার 2 এর প্লেয়ারদের সাথে খেলতে পারেন না। কেন খেলতে পারেন না? এরা এক টায়ারে আছে, ওরা আরেক টায়ারে আছে। তো আমি যদি
সাপোজ ধরেন এখন ঢাকা টিমের একটা বোলার আছে, তাকে আমি যদি 2 বছর 3 বছর ফেসই না করলাম, তাহলে আমি বুঝলাম কি হয়েছে ফার্স্ট ক্লাসে ও কেমন বোলার। তা আমি তো ওর বল খেলতেই পারলাম না, আমি আমার টায়ার 2 প্লেয়ারদের সাথে খেলতেছি। হুম, হুম, So, আমার মনে হয় যে এই জিনিসটা চেঞ্জ হওয়া উচিত, যে হোম অ্যাওয়ে সিস্টেম থাকলে সবাই সবার সাথে খেলবে। হুম, এবং আমার মনে হয় যে এটা এভাবে একটা প্ল্যানের ভিতরে আসা উচিত যে আমাদের নেক্সট টেস্ট ম্যাচ কোথায় আছে, আমাদের নেক্সট টেস্ট ম্যাচ শ্রীলঙ্কাতে আছে, হুম। বা আমরা নিউজিল্যান্ডে যাচ্ছি। জাস্ট টেস্ট ম্যাচের আগে আমি 2টা বা 3টা ম্যাচ খেলাচ্ছি, ইনক্লুডিং ন্যাশনাল প্লেয়ারও তখন খেলবে তাদের প্রিপারেশনের জন্য। সো আমি এমন টাইমে ফার্স্ট ক্লাসটা করতেছি যখন আমার ওয়ান ডে সিরিজ চলতেছে বা টি-20 সিরিজ চলতেছে, তাহলে কি হবে, ফার্স্ট ক্লাস প্লেয়াররা কোনো 4 ডে খেলতে পারলো না। হ্যাঁ, আপনার জিনিসটা এরকম হওয়া উচিত যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা এই জন্যই করা যে টেস্ট ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য। তো টেস্ট ক্রিকেট ডেভেলপ যখনই করবেন, আপনি নট নেসেসারি যে আপনি একসাথে 6টা ম্যাচ বা 10টা ম্যাচ খেলাই দিবেন, দরকার নাই। আপনি এখন 3টা ম্যাচ খেলান, আবার গ্যাপ দেন, দিয়ে আবার 3টা ম্যাচ খেলান, তাহলে কি হবে, যখন টেস্ট ম্যাচের আগে আবার 2টা বা 1টা ম্যাচ খেলাই দেন, প্লেয়ারও রেডি থাকলো, হুম। প্র্যাকটিস ভালো হয়ে গেল, প্রিপারেশনটা হয়ে গেল। আমরা এই জিনিসটা করি না। না আসলে আমাদের স্ট্রাকচার একটু সমস্যা Definitely. আছে, এটা ইমপ্রুভ করা উচিত। আচ্ছা, আমরা একটু ডিফারেন্ট টপিকে এখন চলে আসছি। এই সেগমেন্ট একটু ডিফারেন্ট। এই সেগমেন্টের নাম হলো আপনার কি মনে হয়। So, আমি কিছু আপনাকে এখন সাবজেক্ট বা টপিকস বলবো, তখন আপনি আপনার মতামতটা দিবেন যে আপনার কি মনে হয়। ওকে, তা আমাদের যে কয়েকটা ইস্যু চলছে, এটার মধ্যে একটা ইস্যু হলো যে সাকিব তামিম দ্বন্দ্ব, লোকজনদের দেয় আনন্দ। আপনার কি মনে হয় ওনাদের মধ্যে যদি দ্বন্দ্ব না থাকতো তাহলে বাংলাদেশ টিম আরো বেশি ভালো পারফরমেন্স করতো? পারফরমেন্স করতো, হয়তো বা ওয়ার্ল্ড কাপে করতো। দুজনেরই দ্বন্দ্বটা না থাকলে হয়তো দুজনেই খেলতে পারতো, দলের জন্য লাভ হতো। বাট নট নেসেসারি যে দুজনের দ্বন্দ্বের কারণে যে বাংলাদেশ টিম খারাপ খেলবে, অন্যান্য টুর্নামেন্ট গুলো খারাপ খেলতেছে, এটা আমি মনে করি না। কারণ এটা ইন্টারনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার। So, আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ এ বিগ ইম্প্যাক্ট। ওদের ওই দুইজনের স্টেটমেন্ট দেওয়ার কারণে হয়তো বা ওয়ার্ল্ড কাপে অনেক বাজেভাবে ইম্প্যাক্ট করছে টিমের জন্য, এটা আমি মানতে হবে। তো ক্রিকেট আমাদের এমন একটা সাবজেক্ট যে সবাই আমরা এটা নিয়ে নাড়াচাড়া করি, একদম চায়ের দোকান থেকে শুরু করে একদম টপ লেভেলের বিজনেসম্যান পর্যন্ত আমাদের মধ্যে এই গল্পটা হয়ে থাকে যে আজকে দেখেছো আজকে কে এমন ভালো খেলেছে, খারাপ খেলেছে। উই অলওয়েজ ডিসকাস দিস টপিকস। সো আপনার কি মনে হয় এটা একটা অ্যাডেড প্রেশার আপনার ক্রিকেটারদের উপর, যে যেহেতু বাংলাদেশের একদম 18 কোটি মানুষই ইনভলভড, আমাদের মধ্যে অলওয়েজ একটা প্রেশার কাজ করে, আর আমাদেরকে বেস্টটা ডেলিভারি দিতে হবে, আর ওই প্রেশার নিতে গিয়ে অনেকে প্রেশারটা নিতে পারে না এন্ড দে ডিড এভরিথিং রং। আপনার কি মনে হয় যে না। এত যে আমরা মাখামাখি করি, যেমন ফর এক্সাম্পল এই যে আপনার কিছুদিন আগে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, অস্ট্রেলিয়াতে সেলিব্রেশন একদম কম হয়েছে, বলতে গেলে একদম নাই। আমি ওই সময় অস্ট্রেলিয়াতেই ছিলাম। অস্ট্রেলিয়াতে খেলার তো দেখেছেন, ইটস ফিলস লাইক নাথিং, বাট আমরা অলওয়েজ মাতামাতি করি। তো এটার ফলে কি আপনার মনে হয় যে ইটস লাইক অ্যাডেড প্রেশার অন ইউ গাইস? না, আমার মনে হয় না, কারণ এটা প্লেয়ারদের জন্য বরং আরো মানে ভালো জিনিস। কারণ আপনি যখন ক্রেজটা পাবেন, মানুষের ওই ফিলিংসটা কাজ করবে। দ্যাট মিনস আপনি ওই দেশে খেলতেছেন, আপনি ওই দেশকে রিপ্রেজেন্ট করছেন, মানুষ আপনাকে ওইভাবে কাউন্ট করছে। দ্যাট মিনস আপনার ওই ওখান থেকে নেয়ার অনেক কিছু আছে, সম্মান বলেন, ভালোবাসা বলেন, অনেক কিছু নেয়ার আছে। এই প্রেশার যদি আপনি চিন্তা করেন, নাথিং। আমার কাছে মনে হয় যে আমাদের একটু সোশ্যাল মিডিয়াতে যারা মানে ব্যাডলি কমেন্টস করেন বা ট্রল করে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে, এইদেরকে একটু আরো ইদানিং তো ভাই দেখি আমি ট্রলিং, ভাইরাল Exactly. বেশি চলতেছে। এইগুলা আপনি দেখেন ভাই, বাংলাদেশের এই কয়েকটা যে এখন সাবজেক্ট চলছে, আমি কারোর নাম নিচ্ছি না, বাট যাদেরকে হিরো বানাচ্ছে, ঠিক আছে, অনেককে আছে আপনার হিরো বানাচ্ছে, তারা কি হিরো হওয়ার যোগ্যতা রাখে? আমার তো মনে হয় না। ডেফিনেটলি Because না। আপনি দেখেন বাংলাদেশে আমরা যখন ঘুরতে যাই বিভিন্ন দেশে, জিজ্ঞেস করে যে আমাদের দেশে তো শাহরুখ খান আছে, তোমাদের দেশে কে? আমরা ইন্ট্রোডিউস করতে পারি না। তো বাংলাদেশে তো সুপারস্টারের অভাব। অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে এত ডাউন করি যে ভাইরাল হওয়ার জন্য, শর্ট টাইমে একটা আনন্দ পাওয়ার জন্য কিছু ছোট ক্লিপ করে ছেড়ে দেয়। এইসব মেন্টালিটি ভাই চেঞ্জ না হলে এই যে বললাম যে আমি সবসময় একটা কথা বলি যে আপনি একটা প্লেয়ারকে নিয়ে বাজে কমেন্টস করছেন, তাকে ট্রল করছেন, আপনাকে এটা বুঝতে হবে যে একটা প্লেয়ার কিন্তু ওভারনাইট তৈরি হয় না। একটা প্লেয়ার হতে গেলে কিন্তু অনেক সময় লাগে। সো এই মানুষটাকে যখন আপনি হার্ড করে কথা বলবেন, দ্যাট মিনস সে ডাউন হচ্ছে, তার ফ্যামিলি ডাউন হচ্ছে, ছোট হচ্ছে। সো আমার অ্যাসেটকে আমি নিজেই ক্ষতিগ্রস্ত করতেছি। দ্যাট মিনস আমার দেশের ভালো কিছু হবে না। আপনাকে অবভিয়াসলি তাকে সাপোর্ট করতে হবে এবং ভালোভাবে সাপোর্ট করতে হবে, তাহলে দেখবেন সে অনেক ভালো ক্রিকেট খেলবে। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন হলো, কিছুদিন আগে একটা প্লেয়ার বাদ পড়েছে বাংলাদেশ টিম থেকে। আমাদের প্রধান নির্বাচকই নিজের ইচ্ছায় উনি বাদ দিয়েছেন, অথবা ডিসকাস করে বাদ দিয়েছেন, যাই হোক। তো ওই প্লেয়ারটাই আবার কোনো পারফরমেন্স না করে আবার টিমে ঢুকেছে। আপনার কি মনে হয়
বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কেউ বাদ পড়তে পারে, খারাপ পারফরমেন্স করলে তো ডেফিনেটলি বাদ পড়া উচিত, বা অনেকে আবার রেখেও দেয়, অনেক লং টাইম ধরে ক্যারি করে। সো যেমন তো বাদ পড়েছে তার মানে হলো ওকে ভালো পারফরমেন্স করে আবার কামব্যাক করতে হবে। অনেকে দেখা যাচ্ছে না, ভালো পারফরমেন্স না করেই আবার টিমের মধ্যে জায়গায় পায়। তো বাংলাদেশ টিমের মধ্যে এই জিনিসটা কেন এত বেশি কাজ করে যে খারাপ পারফরমেন্স করলো বা না করলো বাদ দিলাম, ভালো পারফরমেন্স করলো বা না করলো আবার ঢুকালাম, এত আনপ্রেডিক্টেবল কেন? উম, দেখেন, ফার্স্ট অফ অল আমি জানি না আপনি কার নাম মেনশন করেছেন। আমি স্টিল সিরিয়াস, দর্শকরা বুঝতে পেরেছে। আমি জানি না, বাট যদি মানে এই সিস্টেমটা ভালো না আসলে, এই জন্যই ভালো না যে তাহলে ব্যাড এক্সাম্পল হয়ে যায় আর 5টা প্লেয়ারের ভিতরে কষ্ট আসে যে ও সাপোর্ট পাচ্ছে, ও এরকম ভাবে না খেলেও যদি ভালো টিমে থাকে, তাহলে আমরা ডোমেস্টিকে ভালো করে আমরা ঢুকতে পারতেছি না, তাহলে তার যে ঢোকার আগ্রহটা এটা থাকে না। আর আপনি একটা ছেলেকে অতিরিক্ত আপনি ফ্যাসিলিটিস দিচ্ছেন, তাকে তার প্রতি এত বেশি প্রিভিলেজ দেখাচ্ছেন, দ্যাট মিনস আপনি মানে এটা কমপ্লিটলি আমার রং ডিসিশন। কারণ আপনি একটা ছেলের ক্যারিয়ার বিল্ড আপ করতে গিয়ে আর 5টা ছেলের ক্যারিয়ার নষ্ট করতেছেন। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না। সো আমার মনে হয় এই জিনিসগুলা ঠিক না। এগুলো হয়তো চুজিং এর ব্যাপার থাকে, হয়তো কোচ প্রেফারেন্স থাকে, ডেফিনেটলি কোচের অনেক পছন্দ থাকে, বা দেখা যাচ্ছে ম্যানেজমেন্টেরও পছন্দ হইতে পারে যে না এই ছেলেটা হয়তো বা দেখতে সুন্দর বা ভদ্র বা দেখতে সুন্দর বাংলাদেশ না হয় অনেকেই আছে, অনেকেই খেলেছে আমার কাছে মনে হয়। আমি আসলে দেখেন স্টিল আই এম প্লেইং, বাট আমার কারো নাম ধরে বলা ঠিক না, বাট আমাদের নিজের চোখে অনেক আমাদের সময় থেকে আমরা দেখে আসছি কেউ না কেউ এরকম প্রিভিলেজ পেয়ে থাকে প্রত্যেকটা সময়তে। সবাই পায়, বাট আমার ভাই ইমরুল ভাই পেল না, এই দুঃখ। আমি পাই না পাই নাই, ঠিক আছে, বাট না ভাই, আমি যাই বলেন না কেন, আপনি এটাকে কিভাবে ডিফেন্ড করেন, বাট উই অল নো দ্যাট ইউ ডিজার্ভ মোর। দেখেন, আমি বলবো না যে আমি অপরচুনিটি পাই নাই, আমি কিন্তু আমার সময়তে আমি বলবো আমি অপরচুনিটি পেয়েছি, বাট পেয়েছি কখন, যখন বাংলাদেশে কোনো প্লেয়ার ছিল না। ওই সময় কিন্তু পাইপলাইনই ছিল না। আমরা আইসিএল এ যখন প্লেয়াররা চলে গেল, তখন আমরাই ছিলাম বাংলাদেশের একমাত্র প্লেয়ার, আর কোনো প্লেয়ার পাইপলাইনে প্লেয়ার ছিল না। তো আমরা ওই জায়গা থেকে একটা জায়গাতে নিয়ে আসছিলাম। আচ্ছা, আমার মনে আছে আমি যখন টেস্ট ডেবিউ হয়, আই ওয়াজ নট রেডি দ্যাট টাইম আমার টেস্ট ক্রিকেট খেলার জন্য, বাট আমাকে টেস্ট খেলাই দিয়েছে। হ্যাঁ, বাট তখন ডোমেস্টিক অনেক ভালো খেলেছি, ওয়ান ডেতে, টেস্টে না। তো খেলাইছে, আমি খেলছি, ভালো খেলছি, বাট আমাকে যখন বাদ দেওয়া হয়েছে, দ্যাট মিনস আমি আমার লাইফে তখন ভালো টাইম, পিক টাইম, আমি অনেক ভালো খেলে বাদ পড়েছি। আমি নিজেও জানি না যে রিজনটা কি, আমি কেন বাদ পড়লাম। তো আমি এই অ্যান্সারটা চাই, এটাই আমার সমস্যা। সব থেকে বড় কোশ্চেনের অ্যান্সারটা জানতে চাওয়াটা আমার জন্য সমস্যা। কেন আমি অ্যান্সার জানতে চাবো? ভাই, আমার কেরিয়ার এটা। আপনি ডেফিনেটলি আপনি বাউন্ড আমাকে অ্যান্সার দেয়া, কারণ আপনি আমাকে বাদ দিচ্ছেন, কেন বাদ দিচ্ছেন সেটা তো আমাকে জানার রাইট আছে আমার। আমি 100 করলাম, আপনি আমারে দুবাই নিয়ে গেলেন সাডেনলি, আমি ওখানেও ভালো খেললাম, তারপরে আপনি আমার টেস্ট টিম থেকে বাদ দিলেন, আবার আপনি আমাকে এই ওয়ান ডে টিম থেকে বাদ দিলেন। আমি যখন টেস্টে খারাপ করলাম, আমার টেস্টে যাওয়ার কথাই না, আমাকে টেস্টে আবার পিক করলো। আমাকে একজন সিলেক্টর আমাকে বলছে যে তোমাকে আমার টেস্ট নিয়ে বিবেচনা করি না, তুমি মাথার থেকে টেস্ট ফালাই দাও। কয়েকদিন পর দেখি আমি টেস্ট টিমে। এটা আমার কাছে খুব সারপ্রাইজ লাগে যে উনি আমার এক সময় বলেছিল যে তুমি ওয়ান ডে ক্রিকেট মাথার থেকে জেড়ে ফেলো, তোমাকে ওয়ান ডেতে আমরা নিবো না। আমি কেন ভাই? আমি জানি না এটা। আমার কথা হচ্ছে যে আমি ওপেনলি কথা বলে কেন বলছি, দেখেন নিজের কাছে খারাপ লাগে যে আমি ডেফিনেটলি আরো বেটার প্লেয়ার হইতে পারতাম, বাট আমাকে ওই প্ল্যানটা যদি দিয়ে দিত যে তোমাকে নিয়ে আমার প্ল্যানটা এই, তুমি নেক্সট 3 ইয়ার্স বা 4 ইয়ার্স তুমি ওয়ান ডে ক্রিকেট খেলবা, তুমি ওয়ান ডে ফোকাস করো। এটা ভাই একটা আপনি ভালো জিনিস বলেছেন যে আমাদের যারা ক্রিকেটাররা এখানে খেলে ন্যাশনাল টিমে, বেসিক্যালি দে আর ভেরি আনসার্টেইন, দে আর নট শিওর লাইক আমি কি থাকবো না নেক্সট ম্যাচে। ওরা একটা কনসিস্টেন্সি যে দিবে, ওরা যে একটা বেটার অপরচুনিটি পাবে, ওরা পায় না। আপনি একটা নতুন প্লেয়ারকে পিক করে আনছেন টিমের মধ্যে, 5টা ম্যাচ সুযোগ দেন না, একটু দেন না খেলতে। না, ওর প্রথম থেকে একটা প্রেশার দিয়ে দিবে, তুমি 2 ম্যাচ ভালো না করলে তুমি বাদ। ভাই, একটা প্লেয়ারকে যদি আপনি সময় না দেন, ও গ্রো করবে কেন? বাট সময় দেওয়া মিনস কিন্তু এক্সেসিভ টাইম না। কিছু প্লেয়ারকে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিম ক্যারি করে এক্সেসিভ টাইম দিয়ে। ওই টাইপের প্লেয়ার ভাই আমরা চাই না। একটা প্লেয়ারের মধ্যে যদি তার ক্যাপাবিলিটি থাকে, আপনি যদি 5টা ম্যাচ ওকে বলে দেন যে ভাই 5টা ওয়ানডের জন্য তুমি ডিসাইডেড, তুমি যদি ভালো পারফরমেন্স করতে পারো আউট অফ 5, 2-3টা ম্যাচ যদি ভালো পারফরমেন্স করো, উই উইল টেক ইউ এগেইন। বাট সবাইকে একটা প্রেশার দিয়ে দেয়, এই ম্যাচে ভাই তোমার ভালো খেলতে হবে, এরকম প্রেশার দেওয়া বন্ধ করেন ভাই। টিমের নেওয়াটাও টাফ করেন, বাদ দেওয়াটাও টাফ করেন। ইট উইল বি বেটার ফর দ্য ক্রিকেট টিম। আচ্ছা ভাই, আমার নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশ টিমে যারা আপনারা টিমমেটসরা বা কলিগ আছেন, ওদের মধ্যে বন্ডিংসটা কেমন হয়? ওরা কি অ্যাকচুয়ালি নিজেদের
ফ্রেন্ড হিসেবে কাউন্ট করে? কিছু আছে, আমি শুনেছি নাকি কিছু হলো আপনার খুবই ভালো ফ্রেন্ড, বাট বাকিদের নাকি জাস্ট অ্যাজ এ টিমমেট বা জাস্ট নামকা ওয়াস্তে ফ্রেন্ড হিসেবে ধরে। টিম বন্ডিংটা কেমন? আই ডোন্ট থিঙ্ক রাইট নাও এটা নাই। আমার মনে আছে আমরা যখন আমার ডেবু হয়, আমাদের ভিতরে না অনেক টিম বন্ডিংটা টিম বন্ডিং ছিল, আনন্দ ছিল, রেসপেক্ট ছিল। আমার এখন মনে আছে যে আমি আমি যখন খেলি তখন রাজিন স্যারের সাথে আমি খেলেছি। রাজিন ভাই আমাদের অনেক সিনিয়র, আমরা একসাথে অনেক ইয়ার্কি ফাইজলামি করছি একসাথে। আমরা বাইরে ট্যুরে গেলে একসাথে আমরা ডিনারে যাইতাম, খেতে যেতাম। মাঠ থেকে এসে ওনার রুমে বা যে কোনো প্লেয়ারের রুমে বসে আমরা অনেক আড্ডা দিতাম। হ্যাঁ, ইভেন কি রাজিন ভাই চলে যাওয়ার পরও যখন তারপরে সিনিয়র মাশরাফি ভাইরা আমাদের সাথে ভেরি মাচ ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, বাট এখন যে আমি অনেকদিন টিমের বাইরে, আমি জানি না, বাট এখনকার আমি যেটা শুনেছি আর কি, এখন সবাই সবার মতো থাকে, খুবই প্রফেশনাল। মানে ওই যে মানে বন্ডিংটা আমার মনে হয় বন্ধুত্বটা, হ্যাঁ, বিকজ ন্যাশনাল টিম মানে হচ্ছে যে এটা তো বাংলাদেশের সর্বোচ্চ জায়গা না যে কোনো দেশের জন্য, আর এটা একটা ফ্যামিলি, টিম মানে একটা ফ্যামিলি। তো ফ্যামিলির ভিতরে যদি প্রত্যেকটা মানুষের সাথে রিলেশন ভালো না থাকে, আপনি লং রান সাস্টেইন করতে হবে না। আপনি যে শুধু মাঠে গিয়ে আপনি বেস্টটা দিবেন, এটা হবে না। তো আমার মনে হয় যে আমার এই মেন এটা হচ্ছে যে মানে আগে ভালো মহল তৈরি করা উচিত একটা টিমের ভিতরে, ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করা উচিত, যে এইটা হচ্ছে আমরা হারি জিতি, আমরা খারাপ খেলি ভালো খেলি সবাই একত্রিত হয়ে, আমরা আলাদা কেউ না, এই ফ্যামিলি আলাদা কেউ না। আমার এই জিনিসটা এখন একটু মিসিং আছে আমি মনে করি। আমি জানি না আছে কি, বাট আমি কয়েকজনের সাথে শুনেছি, তারাও ডিসকাস করেছে আমার সাথে। দেখা যায় আপনি জানেন কেন ক্রিকেটারদের বিহেভিয়ার এটা প্রকাশ পায় হয়তো যখন আপনারা খেলতেন, আপনি তামিম ভাই, আপনারা লাইক মুশফিক ভাই, দেন মাশরাফি ভাই, আপনাদের মধ্যে যে বন্ডিংটা কাজ করতো এটা কিন্তু আমরা দেখতে পারতাম। এখন আমরা যখনই দেখি we saw like everyone is isolated. I feel that আমার মতে লাইক অনেকে এটা ফিল করে, বাট আমার কাছে মনে হয় যে টিম বন্ডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট জাস্ট ফর ক্রিকেট, ফর আদার প্রফেশনস এজ ওয়েল। ওকে ভাইয়া, নেক্সট আমার কোয়েশ্চেন হলো, এই যে বাংলাদেশ টিমের অনেক লেজেন্ড প্লেয়াররা ক্রিকেট খেলেছে, অনেকে বিদায়ও নিয়েছে। অনেক ক্রিকেট লেজেন্ড প্লেয়াররা যারা বিদায় নিয়েছে তারা কখনো মাঠ থেকে বিদায় নিতে পারে না কেন? সমস্যাটা কি? লাইক আমাদের দেশের পার্শ্ববর্তী দেশও যদি আমরা দেখি, তাদেরকে অনেক স্যালুট দিয়ে অনেক হাইলি আপনার অ্যাপ্রিশিয়েট করে মাঠ থেকে বিদায় দেওয়া হয়, বাট আমাদের ক্রিকেটারকে ওইভাবে গণ্য করা হয় না, ওরা জানেও না। ওদেরকে দেখা যাচ্ছে যে নেক্সট ম্যাচ খেলা বলে যে তুমি আর খেলো না, তুমি এখানে রিটায়ারমেন্ট নিয়ে নাও। আমরা কেন এই জায়গাটাতে আটকায় আছি কেন? কালচার, ডেফিনেটলি কালচার। কারণ ইন্ডিয়া ক্রিকেট খেলে 1 থেকে 150 বছর আগের থেকে, ওদের একটা সিস্টেম হয়ে আছে। ওরা খেলতেছে, ধরেন সচিনের মতো গ্রেট, গাভাস্কারের মতো গ্রেট গ্রেট প্লেয়াররা খেলছে। তো আমার মনে হয় যে ওরা তো জানে আসলে কিভাবে কি করতে হবে। আমাদেরও অনেক যারা ক্রিকেট ফার্স্ট জেনারেশন যারা খেলেছে বাংলাদেশ ক্রিকেট, রকিবুল ভাই থেকে শুরু করে আকরাম ভাইরা যারা, হ্যাঁ, ওদের সময় তো ক্রিকেটটা এতটা পপুলার ছিল না, বাট আবাহনী মোহামেডানের খেলা অনেক পপুলার ছিল। হ্যাঁ, বাট এখন যেভাবে প্রফেশনাল, ওনার সময় এত টাকাও ছিল না, তারপরে কিন্তু মানুষ তাদেরকে ভালোবাসতো, রেসপেক্ট দিত। হ্যাঁ, মানুষ চাইতো যে না আজকে আকরাম খান খেলছে বা আজকে অমুকজন খেলতেছে। আমার মনে হয় যে আমাদের ভিতরে এখন ডোমেস্টিক খেলা কোথায় হয় বা কার সাথে খেলছে এই জিনিসটা জানে না, মানুষ ভুলে গেছে। আর সেকেন্ডলি হচ্ছে আপনি এটা বললেন যে মাঠ থেকে বিদায় নেওয়ার বিষয়টা, দেখেন এটা আমি বলবো যে শুধু যে ক্রিকেট বোর্ডের দোষ দিব সেটা না, নিজেদেরও দোষ আছে। আজকে আমারও দোষ আছে। আমি যদি বলি ক্রিকেট বোর্ডের সাথে, ক্রিকেট বোর্ড যদি আমাকে বলে যে তুমি কি রিটায়ার নিতে চাও কিনা, আমি যদি বলি যে না ভাই, হ্যাঁ আমি আর কয়েকটা বছর খেলতে চাই, আমি ন্যাশনাল টিমে খেলবো না, আমি ডোমেস্টিক খেলি, আপনি আমাকে ন্যাশনাল টিম থেকে রিটায়ার দিয়ে দেন। ক্রিকেট বোর্ড কিন্তু কখনোই বলবে না যে তুমি ক্রিকেট খেলো না। ক্রিকেট বোর্ড কিন্তু আপনাকে বলবে যে তুমি খেলো, বাট তুমি রিটায়ার্ড ইন্টারন্যাশনাল থেকে নাও। ওই রেসপেক্টটা কিন্তু দিবে, আমি যেটুকু জানি। কিন্তু আমরা এটা নিতে চাই না। আমরা বলি কি আমরা খেলবো, আরো খেলবো। তো ভাই আমাকে তো মানতে হবে যে আমার শেষ আছে, আমার পিক টাইম শেষ, এখন আমার সরে যাওয়া উচিত। আমি যদি আরো 2 বছর এখানে খেলি, আমার পিছিয়ে যে টাইমটা ইনভেস্ট করবে ক্রিকেট বোর্ড, এই টাইমটা যদি একটা নতুন ছেলেকে ইনভেস্ট করে, দ্যাট মিনস আরো 10 বছর সার্ভিস দিবে। এটা আমার দেশের জন্য ভালো। এটা আমি সবসময় এই কথাটা বলি। কারণ অনেক সময় ভাই এক্সপেরিয়েন্স ম্যাটার করে। আপনার একটা এক্সপেরিয়েন্স প্লেয়ার যদি 5 বছর কনসিস্টেন্টলি ভালো খেলে আপনার ন্যাশনাল টিমকে যে পারফরমেন্স দিতে পারে, অনেক নতুনকে আপনি গড়ে তুলতে হতে। আমি কিন্তু এক্সপেরিয়েন্স প্লেয়ার এবং রিটায়ারমেন্ট প্লেয়ারের কথা বলছেন আপনি। রিটায়ারমেন্ট মিন্স হচ্ছে যে আপনার অলমোস্ট ডান, শেষের দিকে, লাইক ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু গিভ। তো আপনি এই টাইমে আপনি নিজেও বুঝতেছেন যে আমার ছেড়ে দেওয়া উচিত। ক্রিকেট বোর্ডও চিন্তা করতেছে না আপনাকে নিয়ে। এখন
অন্য প্ল্যান করা উচিত। তার মানে যে এই সমন্বয়ের আমাদের অভাব, আর যদি থেকেও থাকে হয়তো আমরা নিজেরাই আমরা নিতে পারি না রেসপেক্টটা। এটা আমি বলবো না যে আসলে আমাদের এটা এই জায়গা থেকে আমাদের ডিসিশন নেওয়া উচিত যে ওই গার্ডস ফিলিং থাকা উচিত যে না এটা আমার রাইট টাইম, পারফেক্ট, ছেড়ে দেয়া। সাঙ্গাকারা, মাহিলা, কত বড় বড় লিজেন্ডারি প্লেয়াররা মাঠ থেকে বিদায় নিয়েছে, কারণ তাদের সাথে বোর্ডে ডিসকাশন হয়েছে। সচিন টেন্ডুলকার বোর্ড জিজ্ঞেস করছে যে তোমাকে আমরা আর ক্যারি করতে চাচ্ছি না, বা তুমি কি চাচ্ছ, ডিসিশন নিচ্ছ। সচিন টেন্ডুলকার ডিসিশন নিয়ে নিয়েছে, সাঙ্গাকারা ডিসিশন নিয়ে নিয়েছে তার জিজ্ঞেস করার আগেই। ওই ভাই আমি তো এনাফ খেলেছি, আমার তার কি দেয়ার কিছু নাই। আমি ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটটা খেলি। দ্যাট মিনস আমাকে ন্যাশনাল টিমে খেলতে হবে এমন কোনো কথা না। ন্যাশনাল টিমে খেলে যে সম্মানটা আমাকে ক্রিকেট বোর্ড দিতে চাচ্ছে, আমি না নিই, এটা আমার ফল্ট। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন হলো, আপনার কি মনে হয়, যেমন আমরা ওয়েস্ট ইন্ডিজের রাসেলকে দেখি, ইন্ডিয়া সূর্য কুমার যাদবকে দেখি, দে আর লাইক বিগ পাওয়ার হিটার্স প্লেয়ার। সো আমাদের টিমে বা আমাদের ন্যাশনাল টিমে বা আমাদের লোকালসেও এমন কি পাওয়ার হিটার নেই ওই ওয়ার্ল্ড ক্লাসের? যেমন অ্যান্ড্রু রাসেল, আমরা জানি ধরেন আপনার 10 বলে যদি 40 রান লাগে, আই নো ওই ম্যাচটা বের করে দিতে পারে। সূর্য কুমার এনি টাইম ম্যাচ বের করে দিতে পারে, 10 বলে 40 রান, 45 রান। বাট আমাদের কি এরকম কোনো পাওয়ার হিটার নেই যাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি যে দিস ইজ আওয়ার লাইক রাসেল, দিস ইজ আওয়ার সূর্য কুমার? পাওয়ার হিটার নাই এটা বলার ঠিক না, কারণ দেখেন ক্রিকেট যদি শক্তির খেলা হতো তাহলে যারা রেসলার তারা অনেক বড় ভালো ক্রিকেটার হতো। এটা আমি বিশ্বাস করি না যে ক্রিকেট থাকা মানে অনেক বিগ মাসেল হইতে হবে, খেলতে হবে। আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি যে ভালো উইকেটে যখন আপনি প্র্যাকটিস করবেন, ভালো প্রপার ওয়েতে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস রাইট ওয়েতে হবে। আপনি বাজে উইকেটে গিয়ে প্র্যাকটিস করে ওই বাজে কনফিডেন্স নিয়ে কিন্তু আপনি মাঠে গিয়ে আপনি বল মারতে পারবেন না। কিন্তু আপনি যখন ভালো উইকেটে প্র্যাকটিস করবেন, ওই কনফিডেন্সটা নিয়ে কিন্তু দেখবেন খারাপ উইকেটে আপনি মেরে দিচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে এটা আপনার কনফিডেন্স। আমরা ক্রিকেট খেলে যে আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করি কিসের জন্য? আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আর আমাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, আর কিছু না। কিন্তু আমরা এই জন্য আমরা পিছাই গেছি, আমরা ভালো উইকেটে প্র্যাকটিস করতে পারি না, যেটা ইন্ডিয়ান প্লেয়াররা পারে। ওদের টপ ফ্যাসিলিটিসটা পাই, ওদের প্রভিন্সে যেসব প্লেয়ারগুলো প্র্যাকটিস করে নিজের স্টেটে, তার জন্য বেস্ট উইকেট বানায় এবং তারা বেস্ট প্র্যাকটিসটা করে। আচ্ছা, আবার নেক্সট কোয়েশ্চেন হলো, আপনার কি মনে হয়, যেমন বাংলাদেশের সিলেক্টররা টিম সিলেক্ট করে, সো যেটা আমি শুনেছি যে ওদের কিছু গুড বুক প্লেয়ার্স থাকে, ওদেরকে ওরা অ্যাকচুয়ালি বেশি কাউন্ট করে, আর কিছু প্লেয়ারদেরকে একদম কাউন্টই করে না, ওদেরকে জাস্ট মানে অলওয়েজ সুযোগ খুঁজে কিভাবে বাদ দিতে পারবে, একটা দুটো ম্যাচ খেললে তুমি ডান। তা আমি যেটা দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমে আপনার কিছু প্লেয়ার আছে তাদেরকে অনেক দিন ধরে টিম ক্যারি করছে, যদিও ওদের পারফরমেন্স কনসিস্টেন্টলি খারাপ। এখানে কিছু প্লেয়ার আছে আবার তাদের পারফরমেন্স মোটামুটি সময় ভালো, বাট হালকা একটা দুটো ম্যাচ খারাপ খেললেই বাদ দেয়, যেটার মধ্যে আপনিও আসেন। আপনার পারফরমেন্স ওভারঅল ভালো ছিল, বাট মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে না, আপনি ভালো পারফরমেন্স করার পর আপনি বাদ দিয়েছেন। তো এই স্বজন প্রীতি যে আমি ওকে পছন্দ করি, ওকে বেশি খেলাবো, আমি ওকে পছন্দ করি না, আছে ওকে কম চান্স দে, এই জিনিসটা কেন? দেখুন, এটা তো আমি সবসময় বলি যে এটা আসলে ক্রিকেট বোর্ডকে আমি দোষ দেবো না, ক্রিকেট বোর্ড ডেফিনেটলি না। কারণ ক্রিকেট বোর্ড আপনাকে একটা প্রসেস দেখাই দিয়েছে, একটা সিস্টেমের ভিতরে নিয়ে দিয়েছে। এখন আপনি এই জিনিসটাকে যখন 15 মেম্বার স্কোয়াড ঘোষণা করে, তখন কিন্তু সিলেক্টর থাকে, এখানে কোচের ডিসিশন থাকে, ক্রিকেট ক্যাপ্টেন ইনভলভ থাকে, ক্রিকেট বোর্ডের মানে প্রেসিডেন্ট ইনভলভ থাকে। কিন্তু যখন 11 করে তখন কিন্তু কোচ আর ক্যাপ্টেন। তো আমার কথা হচ্ছে যে আমি কথাটা এর আগেও অনেকবার বলেছি যে একটা ছেলে যদি 10 বছর 12 বছর ন্যাশনাল টিমকে সার্ভ করে, দ্যাট মিনস তার ভিতরে সে অ্যাবিলিটি আছে বিধায় কিন্তু করছে, এবং লং টাইম 10-12 বছর ন্যাশনাল টিমে খেলা মানে। কিন্তু যদি একটা নতুন কোচ আসে, ওই নতুন কোচ এসে কিন্তু কি করে, সে নিজের ক্রেডিট নিতে চায়, নিজের ক্রেডিট নিতে নতুন একটা প্লেয়ারকে সে তৈরি করতে চায়, ডেভেলপ করতে চায়। সে আমি এই প্লেয়ারটা আমি তৈরি করছি, আমার হাতে তৈরি হয়েছে। তো ওই ডেভেলপ করতে গিয়ে কিন্তু একটা ইস্টাবলিশ প্লেয়ারকে সে চিন্তা করে যে না, এর জায়গাতে আমি ডেভেলপ করবো। তো ও তো ওর ক্রেডিটটা নিতে চায়। কিন্তু যারা ম্যানেজমেন্টে থাকেন, সিলেক্টর বলেন বা ম্যানেজমেন্টে যারা থাকেন, তারা তো চিনে যে এই XYZ আমার দেশে কত বছর সার্ভিস দিয়েছে। তো উনি যদি ওই সময় প্রোটেক্ট না করে যে না, এই প্লেয়ারটাকে বাদ দেওয়া যাবে না, এই আমার দেশে এত বছর সার্ভিস দিয়েছে, তুমি কি বাদ দিতে পারো না, ডেফিনেটলি তখন সে কিন্তু বিদেশ থেকে এসে সে কিন্তু বলবে না যে না ঠিক আছে, ও যখন স্ট্রংলি ইনিশিয়েটিভ নিয়েছে আমি বাদ কেন দেবো। বোর্ড শুড বি মোর স্ট্রং। ডেফিনেটলি এখানে সিলেকশন প্যানেলকে ডেফিনেটলি স্ট্রং হতে হবে। তারা কখনোই স্ট্রং না, কোচ যা বলতেছে তাই, ইয়েস নো, এটা হয় না, এটা হয় না। সাকিব আল হাসান, তাকে দেখি আমি না অ্যাকচুয়ালি সবাই দেখে অনেক দায়িত্ব পালন করতে। সে এমপি, সে ক্রিকেট খেলে, সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন এন্ডোর্সমেন্ট করছে। তো আপনার কি মনে হয় তার মোর ক্রিকেটে আরো ফোকাস করা উচিত রাদার দেন ডুইং লাইক মাল্টিপল থিংস এট এ টাইম?
না দেখেন তার কেরিয়ারে আসলে যা ফোকাস করার করে দিয়েছে, করছে, স্টিল সে ফোকাস করে, কারণ মানুষ আসলে ওকে দূর থেকে অনেক কিছু বোঝে না। সাকিব ইজ ভেরি ফোকাস অ্যাবাউট হিজ ক্রিকেট। আহ, আমি কেন এটা বললাম, আমি গত বছর যখন ওর সাথে প্রিমিয়ার লিগ খেলি, আমরা মামুনারে ছিলাম, তো দেখি একদিন রাত্রি আমাকে ফোন করেছে রাত 11টা 11:30 দিকে। তা আমি মনে করতাম যে প্রিমিয়ার লিগটা সাকিব অত সিরিয়াস খেলে না, ও আসে জাস্ট ফান হিসাবে খেলে এসে। তা আমাকে বলে যে এই কালকের ম্যাচের এই বলার আছে, এই বলারের সাথে এরকম বল, এইভাবে খেলতে হবে, এই এই ব্যাটসম্যানদের কাছে এরকম ফিল্ডিং সেট আপ করতে হবে। ও নিজে নিজে অনেক কথা বললো খেলা নিয়ে। তখন আমি না চিন্তা করলাম যে ক্রিকেট নিয়ে তাহলে কি লেভেলে চিন্তা করে। দ্যাট মিনস আমরা মনে করি যে সাকিব আল হাসান এই ইন্ডোসমেন্ট করতেছে, এই এখানে যাচ্ছে যে ফিতা কাটতেছে, ওর ফোকাস নাই। কিন্তু ভাই একটা মানুষ এত বছর ধরে এক জায়গাতে থাকা, নাম্বার 1 অলরাউন্ডার ছিল, এটা সম্ভব না। সে ক্রিকেটে যদি না তার চিন্তা ভাবনা থাকে, তা আমার মনে হয় যে ও আসলে ওই ক্রিকেটটাকে অন্য জায়গায় রাখছে, বাকিগুলা তার ডিফারেন্ট থিঙ্কিং এ রাখছে, যার জন্য হয়তো সে সম্ভব করতে পারে। যেহেতু সে অলরাউন্ডার, সে মাল্টিপল জিনিস আর টাইম করতে পারে, করতে ওর ক্রিকেটের ফোকাস থেকে কখনো বিচ্যুতি হয় না। ক্রিকেটের সাথে সে হয়তো কোনো কিছুই হয়তো ই করে না, ক্রিকেটের জন্য স্যাক্রিফাইস করে না। আর আপনার যেটা আমি দেখেছি, অনেক ইয়াংস্টার যারা আছে তারা অলওয়েজ চিন্তা করে যে আপনার বাংলাদেশের বেস্ট ওয়ে টু গেট ইনটু দ্য ক্রিকেট ইজ বিকেএসপি। বিকেএসপি তে ঢুকলে আমার লাইফ সেট হয়ে যাবে। বিকেএসপি তে যদি আমি না ঢুকতে পারি, আমার মনে হয় না আমি ক্রিকেটে অত ভালো কিছু করতে পারবো। তা আপনার কি মনে হয় যে বিকেএসপি ইজ দ্য অনলি ইনস্টিটিউশন যেটা আপনার স্বীকৃতি দেয় বা ক্রিকেটকে আপনার আরো বেশি ইজি করে দেয় সবার জন্য? অ্যাবসলিউটলি নাও। কারণ দেখেন বিকেএসপি একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একটা প্রপার ওয়েতে প্র্যাকটিস হয়, ফ্যাসিলিটিস আছে অনেক কিছু। এখানে আপনি চাইলে প্লেয়ার হইতে পারেন, আপনি চাইলে প্লেয়ার নাও হইতে পারেন। কারণ এখানে বাসার থেকে যখন একটা ছেলে যায়, ক্লাস 7-এ যায়, ও কিন্তু পুরো ওপেন, তার সবকিছু তার ওপেন, তার বাবা মার কোনো গাইডেন্স থাকে না, কোনো কিছু থাকে না। ওখানে আপনি ডিফারেন্ট এনভায়রনমেন্টে যাচ্ছেন, বিভিন্ন ফ্রেন্ডদের সাথে মিশতেছেন, কি করতেছেন, এরা বাবা মা দেখবে না। টিচাররা যতটুকু লুক আফটার করে এতটুকুই। বাট আপনি প্লেয়ার হবেন কি হবেন না, এটা আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করবে। যে বিকেএসপি হলে যে আপনি প্লেয়ার হবেন, ইট ইজ নট নেসেসারি। আমার মনে হয় যে অনেক লিভিং এক্সাম্পল আছে, যেমন তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় কিন্তু বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি থেকে উঠে এসছে। হ্যাঁ, তো এরকম ধরেন আরো অনেক ছেলে আছে যারা, আমি 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 কখনো বিকেএসপিতে যাই নাই, আমি একটা ক্রিকেট একাডেমি থেকে উঠে আসছি। তা আমার মতো অনেকেই ছেলে আছে, তাইজুল ইসলাম বলেন বা অনেক, তামিম ইকবাল বলেন। হ্যাঁ, তো এরকম অনেক ছেলে আছে যারা বিকেএসপি ছাড়া প্লেয়ার হয়েছে। দ্যাট মিনস কি, তাহলে তারা কিভাবে ক্রিকেটার হলো? তো আমার মনে হয় যে ক্রিকেটার হইতে গেলে প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে এবং প্রপার জায়গায় বুঝতে হবে যে আপনি কোন জায়গায় গেলে আপনি প্রপার ফ্যাসিলিটিসটা পাচ্ছেন। বিকেএসপি ইজ নট অনলি দ্য অপশন। নট অনলি দ্য অপশন। আচ্ছা, তো আমরা এখন একটা অন্য সেগমেন্টে যাব। এই সেগমেন্টের নাম হলো আপনি কি এই বিষয়ের সঙ্গে একমত, যেখানে আপনার অ্যান্সার দেওয়া লাগবে ইয়েস বা নো, এই দুইটা অপশনের মধ্যে। ঠিক আছে, তো আমার প্রথম কোয়েশ্চেন, ন্যাশনাল টিমে আসলে প্লেয়ারদের অ্যাটিটিউড অনেক বেড়ে যায়, ইয়েস অর নো? সাম ক্ষেত্রে ইয়েস, সাম ক্ষেত্রে নো, বাট ইয়েস। ওভারঅল আমরা ধরে নিতে পারি ইয়েস। ন্যাশনাল টিমে খুব কম প্লেয়ারই আছে একজন একজনের খুব ভালো ফ্রেন্ড, ইয়েস অর নো? ইয়েস। মানে ভালো ফ্রেন্ড নাকি ভালো ফ্রেন্ড না? ফ্রেন্ড না। আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদের উচিত T20 ওয়ার্ল্ড কাপ খেলে রিটায়ারমেন্ট নেওয়া, ইয়েস অর নো? ইয়েস। মিরাজকে সব ফরম্যাটে রাখা উচিত, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক যোগ্য জায়গায় অনেক অযোগ্য লোক বসে আছে, ইয়েস অর নো? ইয়েস। আমাদের এই সেগমেন্টটা এখানেই শেষ। আমাদের নেক্সট সেগমেন্টে আমরা যাচ্ছি। নেক্সট সেগমেন্টের নাম হলো শূন্যস্থান পূরণ করো। আমরা যেমন ছোটবেলা আগে পড়েছিলাম, স্কুলে থাকতে করলাম না আমরা, শূন্যস্থান পূরণ করো। ইটস কাইন্ড অফ ওরকমই। আমি একটা জিনিস বলবো, মাঝখানে একটু ড্যাশ দিব। আমি কিন্তু এই স্কুলে যখন পড়তাম না, এই জায়গায় এই জিনিসটাতে আমি সব থেকে বেশি দুর্বল ছিলাম। আরে আজকে ভাই তা বলে যাবে। আমি জানি না আমি পারবো কিনা। না, আপনি আজকে আরো ভালো করবেন। লেটস সি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো, আপনার দেখা আজ পর্যন্ত বাংলাদেশের বেস্ট কোচ হলো? বাংলাদেশের বেস্ট কোচ আপনার দেখা, আপনার খেলা না বা আন্ডারে খেলা না, আপনার দেখা। ইট কুড বি 90s, 2000, এনি টাইম। আপনার দেখা। দেখেন, আমি অলওয়েজ মনে করি আমার কাছে আমার কোচ বেস্ট। এখন আপনি যে
কোন ওয়েতে বলতেছেন? বাংলাদেশ ন্যাশনাল টিমের এই যাবৎকালের, যেমন ন্যাশনাল টিমে? ন্যাশনাল টিমের, যেমন আমি যখন থেকে ক্রিকেট শিখেছি বা দেখেছি গর্ডন গ্রিনিচ থেকে, আচ্ছা আচ্ছা। এরপর থেকে ডেভ ওয়াটমোর সহ অনেকে আসলো। হুম। আপনার দেখা সবচেয়ে বেস্ট, আন্ডারে না, ওটা আমার নেক্সট কোয়েশ্চেন, দেখা বেস্ট কোচকে এ যাবৎ পর্যন্ত ন্যাশনাল টিমের ক্রিকেটের জন্য? টাফ কোয়েশ্চেন। টাফ কোশ্চেন। এজ এ মানুষ, এজ এ কোচ, ওভারঅল যদি হিসাব করেন, জার্গনসন ভালো ছিল। শন জার্গনসন। সরি, ওয়াটস দ্য নেম? শেন জার্গনসন। আচ্ছা আচ্ছা, ওয়ান অফ দ্য বেস্ট আপনার দেখা। মানে এজ এ I'm saying just one of the best. It's fine. One of the মানে এজ এ মানুষ হিসাবে, As a মানুষ। মানে কোচ হিসাবে, কারণ আপনি যদি কোচ হিসাবে ভালো কোচ, মানুষ হিসাবে ভালো না, দ্যাট মিনস এটাতে অনেক বাজ ইম্প্যাক্ট হয়। সো ওভারঅল যদি আপনি দেখেন যে হুম। কোচ মানুষ হুম। জানে অনেক কিছু, হুম। শন ভালো ছিল, শন জার্গনসন। শন আমরা ধরে নিলাম। এবার আপনি যখন ন্যাশনাল টিমে ছিলেন, আপনার থাকাকালীন সময়ে যার আন্ডারে আপনি খেলেছেন কোচ হিসেবে, ওয়ান অফ দ্য বেস্ট কে? চন্দ্রিকা হাথুরু সিং। চন্দ্রিকা হাথুরু সিং। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, সাকিব যদি বাংলাদেশ টিমে লাস্ট 2 ডেকেড ধরে না খেলতো, বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ যদি এখন 38 বা 40 হয়ে থাকে, ও না খেললে পার্সেন্টেজ কততে নেমে যেত? 10 to 15%। 10 to 15%। সাকিব, ইউ সেভড আস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে সাকিব ছাড়া সেকেন্ড বেস্ট অলরাউন্ডার কে আপনার চোখে? রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা। ওকে। ইমরুল কায়েস যদি ক্রিকেটার না হতো, সে কি হতো? ইমরুল কায়েস ক্রিকেটার না হলে কি হতো? কিছু একটা করতাম। কি করতেন? এখন তো আপনি সফল ব্যবসায়ী, এমকেএস ব্যাট আছে, বাট তখন তো আর এভাবে চিন্তা করেননি আপনি। ওই সময় যদি আপনি ক্রিকেটার, ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে, যেমন অনেকের ইচ্ছা থাকে না ভাই আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার। না না, আমার ইচ্ছা ছিল না। আমি ছোট থেকে ইচ্ছা ছিল প্লেন চালাবো, পাইলট হবো। সে পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল। হয়তো বা জানি না যে পারতাম কিনা পড়ালেখা করে, বাট পাইলট হওয়ার ইচ্ছা ছিল। পাইলট হওয়ার ইচ্ছা ছিল। যদি ক্রিকেটার না হতো, আমরা ধরে নিচ্ছি ভাই পাইলট হতো, ভাইয়ের সাথে অথবা ককপিটে দেখা হতো। ককপিটে দেখা হতো। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন হলো, আপনাকে যদি এখন পাওয়ার দেওয়া হতো যে বাংলাদেশে আপনি কোচ নিয়োগ করবেন, নো ফরেন কোচ, অনলি লোকাল কোচ, আপনি অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে কাকে নিয়োগ করতেন? ব্যাটিং কোচ? ব্যাটিং কোচ ডেফিনেটলি বাবুল ভাই। বাবর ভাই। বোলিং কোচ? উনি কোচ না, বাট আমি ডেফিনেটলি মাশরাফি ভাইকে নিয়োগ দিতাম। আচ্ছা, ঠিক আছে, মাশরাফি। ফিল্ডিং কোচ? ফিল্ডিং কোচ রাজিন সালে। রাজিন সালে। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন, একজন ক্রিকেটার কে যদি আমি ফিট হিসেবে কাউন্ট করতে চাই, যে হি ইজ ফিজিক্যালি ফিট, তার মিনিমাম কত মিনিট 10 কিলোমিটার স্পিডে দৌড়ানোর ক্ষমতা থাকা উচিত টানা? 10 কিলোমিটার স্পিডে, আমরা যেমন ট্রেডমিলে যাই, আমরা 10 কিলোমিটার সেট করি, এমন 10 কিলোমিটার স্পিডে যদি কেউ দৌড়ায়, তার মিনিমাম কত মিনিট দৌড়ানো উচিত? 1 hour, more than 1 hour. More than 1 hour মিনিমাম থাকা উচিত, দেন you'll count as a fit cricket player. আচ্ছা, আপনার খেলা সবচেয়ে ডেডলিয়েস্ট ফাস্ট বোলার কে ছিল? ডেল স্টেইন। ডেল স্টেইন। He was very quick, isn't it? Off spinner? নাথান লায়ন। Nathan Lyon. Leg spinner? লেগ স্পিনার রাশিদ খান। Rashid Khan. One of the toughest, I would say. ও তো অনেক দেখলাম যে কুইক রান আপে বোলিং করে, আবার জোরেও যায়। দেখুন, এখন রশিদ খানকে সবাই টি-20 খেলতে খেলতে এত বেশি নরমাল হয়ে গেছে যে রশিদ খানও আসলে এখন কিছু সবার কাছে মনে হচ্ছে না। বাট ওর ভ্যারাইটিস কি অনেক বেশি। রশিদ খান যখন আর্লি স্টেজে আসে, তখন তো ওকে আমরা ফেস করেছি। আমরা তখন দেখেছি ওর মানে বলটা খেলাটা কতটা ওর অ্যাকশন, একই অ্যাকশনে লেগ স্পিন, একই অ্যাকশনে গো। So now he is becoming more predicted. So like এখন যেহেতু আমরা অ্যানালাইসিস করে অনেক কিছু দেখতে পারি, যে হাত এভাবে ছাড়লে এভাবে হবে, কোন শটটা খেললে সাকসেসের পার্সেন্টেজ বেশি। He is becoming more predicted now. Okay. আমাদের দেশে ভালো লেগ স্পিনার পাই না আমরা, এই নিয়ে অনেক গুঞ্জন আছে, আমরা শুনি। আমরা খুব রিসেন্টলি দেখেছি রিশাদ এজ এ লেগ স্পিনার হিসেবে এসেছে। কারণ কি, লাইক লেগ স্পিনারের উত্থান আমাদের দেশে এত কম কেন? ফার্স্ট অফ অল লেগ স্পিন হান্টিং নাই। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমরা লেগ স্পিন যারা করতে চাই তাদেরকে আমরা এনকারেজ করি না। আর এনকারেজ করে নিয়ে আসলেও আমরা তাকে টপ লেভেলে ম্যাচ খেলাই না, ওর প্রতি আমাদের ট্রাস্ট থাকে না। এই রিশাদই দেখেন ন্যাশনাল টিমে খেলার আগে কিন্তু ওকে আমরা ডোমেস্টিকে বসায় রাখতাম, ইভেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বসায় রাখছি, ভালো খেলার পরে তারা বসায় রাখছি। দ্যাট মিনস তার উপর আমার ট্রাস্ট ছিল না। আমার মনে হয় যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা লেগ স্পিনারদেরকে প্রায়োরিটি দিই না।
আচ্ছা, আমরা যদি রিয়াদ ভাইকে, মাহমুদুল রিয়াদকে যদি ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার ধরি রিসেন্ট টাইমের, উনি যদি রিটায়ারমেন্ট করে, রিসেন্ট ক্রিকেটারদের মধ্যে কার মধ্যে এই ক্যাপাবিলিটি আছে যে ওনার এই দায়িত্বটা পালন করতে পারবে? একজনের নাম বলতে হবে। এই মুহূর্তে আমার চোখে পড়ে না। আচ্ছা, যদি মুশফিক রিটায়ার করে তাহলে মিডল অর্ডারের দায়িত্ব নেওয়ার মতন তাহিদ হৃদয়, তহিদ হৃদয়। ওকে, যদি সাকিব রিটায়ার করে, ওর লেগেসিটা ফরওয়ার্ড করার দায়িত্ব বা ক্যাপাবিলিটিটা কার মধ্যে আছে রিসেন্ট প্লেয়ারদের মধ্যে? মিরাজ। একজনের নাম বলতে হবে, মিরাজ। ওকে, ইমরুল তামিম ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং পার্টনার জুটি হিসেবে আমরা সবাই জানি। আপনাদের পরে এই জুটিটা সেভাবে গ্রো করেনি বা একজন একজনের সাথে বেশি সময় পায়নি টাইম স্পেন্ড করতে। যদি করতে পারতো বা যে জুটি করার ক্যাপাবিলিটিটা আছে, সে কে বা কোন জুটিটা? দেখুন, আমাদের পরে তো লিটন সৌম্য অনেক ওপেন করেছে, ওরা সাকসেস হয় নাই। লিটনের সাথে অনেকেরই আবার ট্রাই করা হয়েছে, কেউ হয় নাই। বাট আমার মনে হয় না যে এই জায়গাতে এখন বলা ডিফিকাল্ট। বাট নতুন যে একটা ছেলে এসে তামিম, তানজিদ হাসান তামিম, ওর কোয়ালিটি আছে, ওর প্রতিভা আছে, মনে হচ্ছে যে ওকে যদি সুযোগ দেওয়া হয় ও ভালো করবে। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের আর নেক্সট সেগমেন্টে আছি। এটা হলো আমি ভাইয়াকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, এটা 4টা অপশন দিব, ভাইয়াকে যে কোনো একটা চুজ করতে হবে। It's more like an interrogative question, I would say. So Bangladesh cricket is not improving a lot compared to the other cricket boards, and the reasons would be, you have to choose only one. Cricket board is not doing the right thing. Mistakes are laying within our own players. Right team are not selecting for the right opponents. We don't have enough world-class player in our bench. আমার মনে হয় যে ফার্স্ট এটা। প্রথমটা যে cricket board is not doing the right thing. Okay. The next question, if you wake up tomorrow as following person, what you will do? কালকে ঘুম থেকে উঠলেন, এই 4টা পার্সনের মধ্যে আপনি একজন হয়ে গেলেন। আমি নামগুলা বলবো, আপনাকে বলতে হবে ওই সময় আপনি কি করতেন। আপনি কালকে ঘুম থেকে উঠলেন, আপনি হয়ে গেলেন তামিম ইকবাল। প্রথম জিনিসটা আপনি কি করতেন? আমি ঘুম থেকে উঠলাম, আমি তামিম ইকবাল হয়ে গেলাম। আড্ডাবাজি। তামিম অনেক আড্ডাবাজ, যেটা আমরা বুঝতে পারলাম। সাকিব আল হাসান। সাকিব আল হাসান এন্ডোর্সমেন্ট, রাইট, আপনি বলে দিয়েছেন, থ্যাংক ইউ। আপনার মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ, প্রেডিক্ট করা কঠিন, বাট মাহমুদুল্লাহ রিয়াদ সে নিজের কাজের প্রতি সবসময় ডেডিকেটেড থাকে। হ্যাঁ, সো ঘুম থেকে ওঠার পর আমি মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম জিনিসটা আমি কি করতাম, সে প্রথম কোন জিনিসটা বা সবচেয়ে বেশি ডেডিকেশন নিয়ে কোন কাজটা করে? প্র্যাকটিসে আসে, তো সবাই করে। নতুন কি তার নিজের কাজের প্রতি থাকে। মানে আমি অন্য কিছু শুনতে যাচ্ছি যেটা হাটকে খুব মজা করে। আচ্ছা, তা আপনি বেশি মজা করতেন। মুশফিক, আপনি ঘুম থেকে উঠলেন, আপনি এখন মুশফিক হয়ে গেছেন। সবকিছু বাদ দিয়ে মাঠে এসে কষ্ট করতাম। মুশফিক ভাই, আপনি অনেক হার্ড ওয়ার্কিং, এটা আমরা জানতাম, ভাইয়ের মুখ থেকে শুনে আজকে আমরা প্রমাণও পেলাম। আচ্ছা, আবার আমার নেক্সট কোয়েশ্চেন, আপনার ওপিনিয়ন অনুযায়ী, অ্যাজ পার ইউর ওপিনিয়ন, পলিটিক্স লেভেল ইন বাংলাদেশ ক্রিকেট টিম ইজ, অপশন দিচ্ছি, অল্প, খারাপ না আছে, বেশি, অনেক বেশি, মারাত্মক, ভাই না বলি আদারওয়াইজ বিপদে পড়ে যাব। লাস্টেরটা, ভাই না বলি আদারওয়াইজ বিপদে পড়ে যাব। আচ্ছা, আমরা বুঝতে পারছি, আমাদের অ্যান্সারটা আমরা জানি। আচ্ছা, আমার কাছে এখন হলো, আমি একটা আপনাকে সেন্টেন্স দিব, আপনি এটা ফিল আপ করবেন, ঠিক আছে? আমি আপনাকে অপশন দিব তার মধ্যে থেকে। আমার কাছে মনে হয় সাকিব অনেক, অপশন এ, ক্যাজুয়ালি ক্রিকেট খেলে, মানে হলো খেললে খেললাম, না খেললে না, এই টাইপের। অপশন বি, পার্ট টাইম ক্রিকেট খেলে, কারণ আরো অনেক কিছু আছে লাইফে মেনটেন করার। অপশন সি, রেস্ট নিয়ে ও বারবার বিরতিতে ক্রিকেটে যায়, বিকজ যেটা ওর উচিত না, মানে রেস্ট নিয়ে নিয়ে ক্রিকেট খেলে, যেটা ওর উচিত না। অপশন ডি, অন্য প্লেয়ার্সদের চান্স দেওয়ার জন্য ও অনেক বিরতিতে যায়, ওই জন্য কম ক্রিকেট খেলে। আর অপশন ই, সবকিছু অ্যাবভ অল, অন্য প্লেয়ারকে চান্স দেওয়ার জন্য অনেক বিরতিতে চায়, ও খারাপ না। সাকিব ভাই যদি চান্স না দেয়, অন্য জায়গায় কেউ নিতে পারবে না, এটা ট্রু। এখন আমরা আপনাদের কিছু সাজেশন আর অ্যাডভাইস শুনতে চাবো, এটা আমাদের নেক্সট সেগমেন্ট। সো উই হ্যাভ শর্টেজেস ফিল ইন ঢাকা। আমাদের ঢাকার মধ্যে মাঠ খুবই কম, এটা আমরা সবাই জানি। এক আবাহনী মাঠ, ওদিকে ধানমন্ডি মাঠ, কলাবাগান মাঠ, বাট তারপরে দিস আর লাইক অনেক টিম টু টিম ক্যারি করে।
ধরেন একটা ছেলে যে বেড়ে উঠতেছে, স্কুল থেকে আসলো, ব্যাগটা রেখে ও খেলতে যাবে, এরকম মাঠের সংখ্যা অনেক নাই বা খুব কম বললেই চলে। ওরা এটার ফলে কি হচ্ছে, PS5 খেলতেছে বা Xbox খেলতেছে। তো আপনার কি মনে হয় যে বোর্ডের অথবা গভর্নমেন্টের কোন কোন স্টেপ নেওয়া উচিত যেটা আরো অপরচুনিটি দিবে ইয়াংস্টারদেরকে, যে তোমরা ঠিক আছে তোমার খেলার অনেক স্কোপ পাবা? তো গভর্নমেন্টের বা বোর্ডের কি কি স্টেপ নিলে দে উইল গেট বেটার অপরচুনিটিস টু প্লে অন দ্য ফিল্ড রাদার দেন গেটিং এডিক্টেড উইথ দ্য ডিভাইসেস? ফার্স্ট অফ অল গভর্নমেন্টের উচিত হচ্ছে যে এই যত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই ডিভাইসগুলো বন্ধ করে দেয়া, আচ্ছা। গেমস বা এগুলো বন্ধ করে দেয়া যদি সম্ভব হয়। হুম। আমি জানি না সম্ভব কিনা। সেকেন্ডে যেটা বললেন যে ডেফিনেটলি ক্রিকেট বোর্ডের উচিত যে মাঠ, নট অনলি ক্রিকেট বোর্ড, এটা ক্রিকেট বোর্ড একা সম্ভব না, এটা সমন্বিতভাবে সবার আরো বেশি করে মাঠ দিতে হবে ঢাকা শহর বা ঢাকা সবাইকে আগে আসতে হবে। আগে আসতে হবে। ক্রিকেট বোর্ডের পক্ষে একা সম্ভব না না। আসলে ধরেন আপনার জমি আছে, আপনার যদি ক্রিকেটার মানে ক্রিকেট বোর্ডকে কাছে না যান অথবা ক্রিকেট বোর্ড আপনার কাছে আসলে আপনি যদি পজিটিভ অ্যাটিটিউড না দেখান, সে তো জমিটা পাবে না। ও তো ডেভেলপ করতে হবে। সম্মিলিতভাবে সবারই হেল্প থাকতে হবে। না, এটা ভালো কথা বলছেন। এটা খুবই ভালো বলছেন। তো এখন আমার নেক্সট কোয়েশ্চেন হলো আপনার কাছে যে ক্রিকেট বোর্ডের কোন ৩ টা স্টেপ বা অ্যাকশন ইমিডিয়েটলি নেওয়া উচিত যেটা আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম বলেন ওভারঅল ক্রিকেটের স্ট্রাকচারটাকে আরো বেশি ইমপ্রুভ করবে? ৩ টা স্টেপের কথা বলবেন বা ৩ টা অ্যাডভাইস বলবেন, ৩ টা সাজেশন বলতে পারেন। প্রথমত হচ্ছে যে ক্রিকেট বোর্ডের প্ল্যান করতে হবে যে আমরা কোন ওয়ার্ল্ড কাপটা নিতে চাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই ওয়ার্ল্ড কাপ পারবো না, হচ্ছে না, হবে না, এটা বন্ধ করে আমরা কোন ওয়ার্ল্ড কাপে নিতে চাই এই ভিশনটা দেখতে হবে। এই জিনিসটা অনেক ভাইরাল হয়েছে, ইটস অলওয়েজ নেক্সট। আমি এটাই বললাম যে আমাদের প্ল্যান থাকতে হবে যে আমি 32 ওয়ার্ল্ড কাপ নিব না 36 এর ওয়ার্ল্ড কাপ নিব, এই ভিশনটা আমাকে দেখতে হবে এবং ওইটা নিয়ে কাজ করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের উইকেটের মান অনেক ডেভেলপ করতে হবে। উইকেটের মান ডেভেলপ করার জন্য যে জায়গাগুলোয় হাত দেওয়া দরকার, কি কি করলে হাত দেবে, সেটি বাইরের থেকে ক্রিকেটার নিয়ে আসতে হয়, বেটার ক্রিকেটার আনতে হয়। আমি আমি মনে হয় যে নিউজিল্যান্ড থেকে একজন ভদ্রলোককে নিয়ে এসেছে, উনি করতেছে। বাট আরো যদি কোনো ডেভেলপমেন্ট লাগে, হ্যাঁ, এটা করতে হবে। আর নাম্বার 3 হচ্ছে যে আমাদের স্টেট লেভেলে যে টিমগুলো আছে, স্টেট মিনস হচ্ছে আমাদের তো ধরেন ডিভিশন ওয়াইজ যে টিমগুলো আছে, আমাদের এই টিমগুলারে প্রফেশনালি তাদের কি করতে, যেটা প্রভিন্স ক্রিকেট বলি আমরা, ঠিক আছে, ইন্ডিয়াতে যেমন আছে অ্যাসোসিয়েশন আর কি, এদের হাতে প্রায়োরিটি দিতে হবে এবং এদেরকে প্রফেশনালি করতে হবে। প্রত্যেক জায়গায় ফ্যাসিলিটিস বাড়াতে হবে এবং এদেরকে বলতে হবে তুমি তোমাদের টিম নিয়ে এইভাবে মুভ করবা, তোমার টিমের এই প্ল্যান, তুমি তোমার টিমকে আমরা এইভাবে আগাইতে চাই। যদি তুমি খুলনা টিম, সাপোজ খুলনা টিমকে বলতে হবে যে তোমার আমি এখান থেকে তোমাকে বছরে আমি এতটা প্লেয়ার আমি দেখতে চাই, এরকম প্লেয়ার বাংলাদেশ টিমে তুমি প্রোভাইড করবা। সেম চিটাং টিমকে এটা খুবই ভালো। এই জিনিসটা যখন করবে না, তখন ওদের কাছে ওই অর্থও দিতে হবে যাতে তারা প্লেয়ারদেরকে সারা বছর লুক আফটার করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। না, এটা খুবই ভালো। আমরা অলমোস্ট আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি ভাইয়ের যে কোম্পানি আছে MKS, মিরাজ, কায়েস, শাহিন, এই ৩ জনের নামে MKS কোম্পানি প্রতিষ্ঠিত। আপনারা ব্যাট দেখতে পাচ্ছেন আমাদের সামনেই আছে। তো ভাই আপনাদের কোম্পানি সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি আরকি। আপনার কোম্পানিটা তো রিসেন্টলি স্টার্ট করেছেন, যেটা আপনাদের ফেসবুক পেজ থেকে বা সব জায়গায় সাড়া ফেলেছে, যেখান থেকে আমি দেখলাম জিনিসটা। তো জার্নিটা কিভাবে স্টার্ট হলো? When you decided that you are going to build a bat manufacturing company? দেখুন, আমি এই কথাটা অনেকবার বলেছিলাম যে আমি যখন আমাদের লঞ্চিং করি প্রথম দিনও আমি কথাটা বলেছিলাম যে আমি ক্রিকেটের ব্যাপারে আমি খুব বেশি আমার মানে আগ্রহ, এবং আমি ক্রিকেট ব্যাটের বিষয়ে আমি যখন ন্যাশনাল টিমে খেলেছি তখন ব্যাট নেওয়ার জন্য ইন্ডিয়াতে 4-5 বার গেছি আমি ব্যাট ফ্যাক্টরিতে, অনেক কষ্ট করে গেছি। তো আমি দেখতাম যে আমাদের আসলে আমি ওই যে মানে এক্সপেক্ট করতাম ব্যাট যে বা পয়সা দিয়ে কিনবো, ওই মানে ব্যাট আমরা পেতাম না ওদের কাছ থেকে, আর পেতাম না, প্লাস হচ্ছে ওদের সাথে ব্যবহারগুলো আমরা অত ভালো পেতাম না। তো আমার লাস্ট টাইম আমার খুব খারাপ লেগেছিল, আমি যখন ইউএসএ থেকে ট্রাভেল করে এসে পরের দিন আমি ইন্ডিয়াতে গেছি, যাওয়ার পরে ওকে আমি রিকোয়েস্ট করছি যে ভাই আমি তোমার কাছে আসছি, আমি কালকে আবার ইউকেতে যাবো, একদিন টাইম পেয়েছি, আমি তোমার কাছে আসছি, ব্যাট নিবো, তুমি আমাকে 3-4টা ব্যাট ভালো বানাই দাও। তো আমার সাথে টাকা, তারা বললো এই টাকা, আমরা ঠিক আছে এই টাকাই দিলাম, বাট তারা আমাকে ভালো ব্যাট দেয় নাই। এবং নর্মালি যখন আমি ওদের স্পন্সরে ব্যাট খেলতাম তখন তারা আমাকে সামনে বসে ব্যাট বানাতে দিত, কিন্তু যখন আমি স্পন্সর শেষ হয়ে গেছে, আমি যখন কিনতে গেছি ব্যাট, ওই সুযোগটা আমাকে তাকে দিচ্ছে না, দিলই না, কোনোভাবে দিল না, মানে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাট আপনাকে অফার দিল না, প্লাস কাস্টমাইজ করে দিল না।
যেটা রেডি আছে এটাই নিতে হবে। তো তখন আমি বলছিলাম, মনে খারাপ লাগছিল আমার যে আমি বলছিলাম, দেখো আমি একদিন তোমার এই ব্যাট কোম্পানি বাংলাদেশে দিব। তো আমাকে বলে যে কিভাবে দিবা তুমি? তখন তুমি দেখতে পাবা আমি কিভাবে দিব। হুম। ঠিক আছে। তো ওরা একটু আমার সাথে একটু খুব ইনসাল্টিং মূলকই করলো। তো আমার তখন থেকে জেদটা কাজ করে। হুম। বাংলাদেশে আসি, প্ল্যান করতে থাকি যে কিভাবে কি করা যায়। আর শাহিন এর ভেতরে জানি ভালো ব্যাট বানাতে পারে। ওকে আমি বললাম পারবে কিনা। ও বলল, ভাই আপনি আমার পাশে থাকলে আমি পারবো। শাহিন ভাইয়ের সাথে আপনার পরিচয় কিভাবে? শাহিনের সাথে আমার অনেক আগের পরিচয়, ১০-১২ বছর আগের পরিচয়। আমি রাজশাহীতে পড়াশোনা করছি, রাজশাহী থাকছি। আচ্ছা। ওখান থেকে টুকটাক ওর সাথে আমার জানাশোনা থাকতো। হুম। এবং যখন আমি ন্যাশনাল টিমে খেলতাম, ব্যাট নষ্ট হলে ওর কাছে পাঠিয়ে দিতাম, ও ঠিক করে দিত। হুম। ও সার্ভিস করতে পারে ভালো ব্যাটের। তো তখন ওকে উনি ব্যাট ডক্টর হিসেবে ব্যাট ডক্টর। তো ব্যাট আপনি যেকোনো ভাবে ব্যাট আপনি ভেঙে যাবে, ও ব্যাট ঠিক করে দিবে। ওর ওই ট্যালেন্টটা লাইক আছে। যে কোনো কন্ডিশনে থাকে। যে কোনো কন্ডিশনে। সো ওই ট্যালেন্টটা ওর ভিতরে আছে। তো ওকে আমি বলল যে ভাই আমি কাঠ দিয়ে আমি ব্যাট বানাতে পারবো। আমাকে কাঠ আমার আনার কোনো সোর্সিং নাই। হুম। তো আমি লাস্ট ইয়ার যখন ইংল্যান্ডে খেলতে গেলাম, তখন আমি চিন্তা করলাম যে এখান থেকে যদি একটা দেখি চান্স নিই। কিন্তু প্রবলেম হচ্ছে ইংল্যান্ডে কাঠ পাওয়াটা খুব কঠিন। যারা কাঠ সাপ্লায়ার করে তাদের 3-4 ইয়ার্স এর ব্যাকলটে থাকে। তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করা থাকে। তো আচ্ছা। এই কাঠটা সবাইকে দেয় না। তো আমি অনেকবার রিকোয়েস্ট করছি, পরে যাক সামহাউ একটা ভাবে আমার মিলে গেছে। একটা সোর্স সোর্স থেকে হয়ে গেছে। তারপর থেকে আমরা ওই লাইন ধরে আমরা আনা শুরু করছি এবং শাহিনকে দিই, তখন শাহিন এনে দিই, তখন শাহিন বানানো শুরু করে। এইভাবে প্ল্যান আমাদের। ফার্স্ট বেসে আমরা ট্রায়াল বেসিসে করছি ১ বছর, যে দেখি কেমন হয়। যখন বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলছে, শান্তও তখন ওর কাছ থেকে ব্যাট কিনেছে। অনেকেই কিনছে। তো বলছে না ভাই ব্যাট ভালো। হ্যাঁ, আমি দেখেছি তো আপনার আন্ডার 19 যখন ওয়ার্ল্ড কাপ খেললো, অনেকের ব্যাট ছিল এমকেএস। তো- এটা খুব দেখতে খুব ভালো লাগছিল যে একটার পর একটা যখন এমকেএস ব্যাট নিয়ে নামছিল, Right. we were feeling very proud, like one of the bat company from Bangladesh জি। representing at the world level. It's like hats off. তো আমার কাছে মনে হয় যে ওই তখন থেকে আর কি শুরু করি আমরা। একটা সময় চিন্তা করলাম যে না, এটা আমরা ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি আমরা দেখি করতে পারি নাকি। তারপর থেকে আর কি এই প্ল্যান আস্তে আস্তে প্ল্যান করতে করতে আজকে এই জায়গায় চলে আসছে ইনশাআল্লাহ এমকেএস। Recently, one of the best performance I would say from Bangladesh cricket team is Rishad Hussain. অনেক big six মারছে, যেহেতু লম্বা like 6'3" or something, he got a power. বাট যখন এমকেএস এর সাথে যখন এটা আপনার একসাথে হলো, লাইক পাওয়ার উইথ দ্য এমকেএস ব্যাট, ইট ওয়াজ লাইক লুকিং সো ইজি। মানে জাস্ট মনে হচ্ছে যে বসে বসে মারতেছে, যে কেউ মারতে পারে। না দেখুন, আমরা নরমালি স্পন্সরের প্লেয়ারদেরকে চেষ্টা করি বেস্ট কোয়ালিটি ব্যাটটা দেওয়া। তারপরেও আমরা বলবো না যে আমরা বেস্ট। আমরা বাংলাদেশে শুরু করেছি, যারা বাইরের কোম্পানি আছে তারা ১০০-১৫০ বছর আগেকার কোম্পানি, তারা এক্সপেরিমেন্ট অনেক বেশি তারা আমাদের থেকে। তো আমরা জাস্ট স্টার্টিং বিগিনিং। আমার মনে হয় যে আমাদের আরো ৬টা মাস যাওয়ার পরে আমাদের পারফরমেন্স আরো বেটার হবে ব্যাটের। ডেফিনেটলি হবে, এভরি বাংলাদেশি উইল বি প্রাউড টু প্লে উইথ দিস ব্যাট। লাইক দেশি পণ্য কিনে ধন্য, এর চেয়ে বেটার আর কিছু হয় না। কেন আমরা বাইরের দেশের প্রোডাক্ট কিনবো যেখানে আমাদের দেশেই এত ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে? আর আমি যা দেখেছি আপনার ওয়েবসাইট থেকে, দ্য প্রাইসেস অফ দ্য ব্যাটস আর ভেরি রিজনেবল। অবশ্যই, কারণ আমি চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ যাতে ব্যাটটা স্বল্প মূল্যে কিনতে পারে। কারণ ডেফিনিটলি বিজনেস আছে, কিন্তু তার সাথেও আমাদের বাংলাদেশের মানুষের ইনকাম বলেন বা সব মিলাই তাদের চিন্তা করতে হবে ব্যাটটাকে অ্যাফোর্ড করতে পারবে কিনা। কারণ ইন্ডিয়াতে যে ব্যাটের প্রাইস এখন মোর দ্যান 1 লাখ। একটা ছেলে ১ লাখ টাকা দিয়ে ব্যাট কিনে যদি ভেঙে যায়, সো এ তো তার তো আর ব্যাট কেনার কোনো ক্ষমতা নাই। তো আমার ব্যাট ১ সপ্তাহের ভিতরে বা ১০ দিনের ভিতরে যদি কেউ ভেঙে ফেলে, আমি তাকে ফুল রিপ্লেস করে দিই। which is very good. So এই জিনিসটা কে পাবে আমাকে বলেন? এটা তো তাদের জন্য ইজ ভেরি পাবেন না। আমার মনে হয় যে ব্যাটের রেঞ্জটা, ক্রিকেট ব্যাটের আর টেনিসের চ্যাপ্টার আমি পরে আসছি। ক্রিকেট ব্যাটের রেঞ্জটা একটু বলেন যে শুরু থেকে। আমাদের হাই রেঞ্জের ব্যাট যেটা হচ্ছে 60,000, 65 to 60,000 এর ভিতরে। আর একদম লো রেঞ্জের যে ব্যাট বাচ্চাদের জন্য, এটা আমাদের প্রাইস আমরা করছি 7,000 থেকে 7 to 10,000 এর ভিতরে থাকে। যেটা স্টার্টিং শুরু করে আর কি। তো এগুলো খুব ভালো ব্যাট হবে, আমি শিওর। সো মোটামুটি যারা একদম ক্রিকেট খেলা শুরু করছে বা ক্রিকেটে ঢুকছে তাদের জন্য ইট উড বি লাইক গুড। যারা ইয়াংস্টার আছে, ধরেন আপনারা জাস্ট 3rd ডিভিশন খেলা শুরু করলো, তারা খেলতে পারবে এসব ব্যাট। সব রকম ব্যাটই আছে, তারা সব রকম কোয়ালিটি ব্যাট থাকবে আমাদের আচ্ছা কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো। আর অ্যাভেলেবল, লাইক কেউ যদি আপনার ব্যাট কিনতে চায়, প্রসিডিউরটা কি? ও কোথায় গিয়ে কিনতে হবে? ফার্স্ট অফ অল আমরা তো ডিলার নিয়োগ দিয়ে দিচ্ছি বিভিন্ন ডিভিশনে, ডিলারদের কাছ থেকে পাবে। আর যদি কেউ মনে করে সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে তারা নিতে পারবে অর্ডার দিয়ে। অনলাইনে অর্ডার দিতে পারবে, ফেসবুক পেজ আছে, ওখান থেকে নাম্বার নিয়ে যদি কেউ মনে করে ব্যাটে অর্ডার দিতে পারবে। তার মনে হয় যে সবার জন্য জিনিসটা খুব ইজি এখন। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি দেখেছি কয়েকটা জায়গায় ফেসবুকে আর কি, এমকেএস এর ফেক লোগো দিয়ে অনেকে আপনার ব্যাট সেল করছে, মানে উইচ ইজ ফিল ভেরি ব্যাড। লাইক
এই যে বাংলাদেশের যে আরে এটা আমি বলতে চাচ্ছি ভাই, একটা লোক এত কষ্ট করে আপনার একটা ব্যাট কোম্পানি দাঁড় করিয়েছে, ওয়ার্ল্ড লেভেলে পরিচিত পাচ্ছে, আর আপনি সাথে সাথে ওকে ডাউন করার জন্য ওটা করে লাগছেন। কেন ভাই, আপনার সমস্যাটা কি? দেন না লোকটারে উঠতে। আপনি অন্য জিনিস বেচেন, এই ব্যাটই বেচতে হবে কেন? এটা তো ভাই শোনেন, আমি আপনাকে বলি, এখন তো কিউআর কোডের যুগ। না আমরা আপনার এটা শুরু করে দিচ্ছি। আপনি কোনো প্রোডাক্ট আপনি যদি বেচেন, কিউআর কোডটা যদি দেন, বা আপনার যে প্রোডাক্টটা জেনুইন এটা প্রমাণ করার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। বিকজ এখন ছেলেপেলা সবাই স্মার্ট, ওরা এটা জেনুইন কিনা ওরা যাচাই বাছাই করতে চায়। আপনাদের কি এমন সিস্টেম আছে যে মডেল নাম্বার বা একটা ইউনিক নাম্বার থাকবে যেটা ম্যাচ হবে, যেটা দিয়ে স্ক্যান করলে বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এমকেএস জেনুইন প্রোডাক্ট? আমাদের টেপ টেনিস থেকে শুরু করে টপ রেঞ্জের ব্যাটেও আমাদের কিউআর কোড থাকবে। আমাদের মানে আপনি যেটা বললেন যে স্ক্যান করলে বের হয়ে যাবে যেটা অথেন্টিক কিনা, যেটা বাইরের প্রোডাক্ট থেকে পাবে না। তো এটা আমরা অলরেডি আমাদের নেক্সট শিপমেন্ট যেটা আমাদের এসছে ইউকে থেকে, আমাদের টেপ টেনিস ব্যাট যেটা প্রোডাকশন শুরু হচ্ছে সবগুলোতেই থাকবে এগুলো। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই জিনিসটা একটা আশ্বাসের 100% যে আমরা ভাই আপনারা ফেক ব্যাট কিনেন না। আর আমাদের লোগো দাম এখন দিয়ে- ট্রেডমার্ক হয়ে গেছে। আমাদের লোগো যে কেউ কপি করবে এটা সম্ভব না। আমরা চাইলে আমরা লিগ্যাল অ্যাকশনে যেতে পারবো। জি। তো এখানে মানে একটু সবার সাবধান হওয়া উচিত যে জি জি ভাই, একটু বলছি ভাই, একটু এক্সপেন্সিভ হলেও ভালো ব্যাট পাচ্ছেন, প্লিজ ফেক ব্যাটটা কিনেন না। একটা ভালো ব্যাট কিনবেন, একটু দাম তো হতেই পারে তাই না, বাট ফেক ব্যাট আপনি কম দামে কিনবেন, ওই ফিলিংটা আপনি পাবেন না। সো মোটামুটি এটাই আমাদের র্যাপ আপ। বাট আমি আমার শোর লাস্টে অলওয়েজ একটা সেগমেন্ট রাখতে চাই, যেটা হলো সোশ্যাল অ্যাওয়ারনেস। যেহেতু আপনি বাংলাদেশের সুপারস্টার, আপনি যদি কিছু কথা বলেন আমাদের সোসাইটিতে, এটা মানুষজন গ্র্যাব করবে বেশি, রাদার দেন যদি অন্য কেউ বলে তত বেশি গুরুত্ব দিবেন না। সো আমি যে জিনিসটা গতকালকে ফেস করেছি, আই ওয়াজ ট্রাভেলিং ফ্রম বালি অল দ্য ওয়ে টু ঢাকা থ্রু কুয়ালালামপুর। সো যখন আমি কুয়ালালামপুরে এয়ারপোর্টে নেমেছি, আমি দেখেছি বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা আছে, যারা বাংলাদেশের জন্য অনেক রেভিনিউ ওরা দিয়ে যাচ্ছে দিনের পর দিন, মালয়েশিয়া থেকে হোক, কুয়েত থেকে হোক, ওমান থেকে হোক, যে কোনো কান্ট্রি থেকে হোক, দে আর সেন্ডিং লট অফ মানি টু দ্য বাংলাদেশ। আর বাংলাদেশ চালানোর জন্য দে আর ডুইং এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক। একটা লোক বাইরে নিজের ইচ্ছায় যায় না, ঠেকায় পড়ে যায়। এত কষ্ট করে আসার পরেও যে সম্মানটা ওরা পায়, আপনার এই মালয়েশিয়ান কাস্টমসে বলেন, আপনি বাংলাদেশের কাস্টমসটা বলেন, উইচ ইজ ভেরি ব্যাড। দে ট্রিট লাইক এ স্লেভ। ওদেরকে প্রপার রেসপেক্টটা দেয় না ভাই, কথা কিন্তু সত্যি। আমি দেখছি মানে খুবই বাজেভাবে ট্রিট করে, এটা করে নিয়ে, এটা করে নিয়ে। ভাই কেন? ওরা কি মানে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না? ওরা সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করতেছে, ওদের সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? আপনার কি মনে হয় যে এই যে আপনি কাস্টমস বলেন বা বিভিন্ন জায়গায় আছে দূর দূর যা এই টাইপের যে মনোভাব আছে, এটা চেঞ্জ হওয়া উচিত না? না অবশ্যই, অবশ্যই। কারণ দিন শেষে আমরা তো ভাই সবাই মানুষ। আর এটা মাথায় রাখতে হবে। আমরা আ একজন ভিআইপি কে আমরা ওয়েল ফ্যাসিলিটিস দিচ্ছি, তাকে আমরা রেসপেক্ট দিচ্ছি। বাট যে মানুষটা আমার দেশের জন্য হার্ড ওয়ার্ক করছে, ফ্যামিলি স্যাক্রিফাইস করে যাচ্ছে, বছরের পর বছর থাকছে, দেশে টাকা দিচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে। এই মানুষটাকে আমরা একটু ভালোবাসা বা একটু ভালোভাবে কথা বলা, এটা অবশ্যই আমাদের উচিত। এটা আমরা না করলে আমার কাছে মনে হয় যে এটা আমরা আমাদের জাতি হিসাবে আমাদের নিজের দুর্বলতা আমরা আসলে প্রকাশ করি। So very shame. আমরা যে এই জায়গা থেকে আমাদের ডেফিনিটলি অ্যাওয়ারনেস থাকা উচিত। আই এম সিউর যে কর্তৃপক্ষ এগুলা নিয়ে অবশ্যই সচেতন হবেন এবং আমাদের সামনে যে কর্তৃপক্ষ হচ্ছে ভাই, আমি বলবো নিজেকে ডেফিনিটলি নিজেকে ট্রিট এভরিওয়ান লাইক ইউ। আপনি ভিআইপি কে একদম উপরে তুলে দিবেন, তেল দিবেন, আর নিচেরটারে আপনি দেখবেন না কেন ভাই? মানুষ তো এন্ড অফ দ্য ডে তো যেতে তো হবে কবরই। একটু ভালো একটু সম্মান করলে, একটু ভালো ট্রিটমেন্ট দিলে সমস্যা কি? বিকজ রেসপেক্ট গোজ লাইক বোথ ওয়ে। আপনি দেন, আপনাকে দিবে। ভাই একটু কেয়ারফুলি লোকজনদের সাথে ডিল করেন। ভাই অনেক কথা হলো। থ্যাংক ইউ ফর কামিং টু দ্য সাজিদ শো। One of the best time I have ever had in my life. Thank you. থ্যাংক ইউ। ভাই দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের শো দেখার জন্য। আমি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টাইম কাটিয়েছি ইমরুল ভাইয়ের সাথে। ইমরুল ভাই অলওয়েজ মাই ফেভারিট, অলওয়েজ মাই আইডল। আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি আমার ক্রিকেটের লাইফে। যা কিছু শিখেছি তার অনেকটুকুই ওনার থেকে শেখা। আমিও টুকটাক ক্রিকেট খেলি অস্ট্রেলিয়াতে। সো ইমরুল ভাইকে আজকে আমাদের সাথে এখানে পেয়ে আমি অনেক ভালো ফিল করেছি। আপনারা হয়তোবা ওনার কথা শুনে ওনার থেকে অনেক কিছু জানতে পেরেছেন। তো আই হোপ আপনি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে আমাকে সাপোর্ট করে যাবেন। ইমরুল ভাইয়ের সাথে থাকবেন, এমকেএস এর সাথে থাকবেন। হোপফুলি এভরিওয়ান উইল বি উইথ আস অ্যান্ড আমরা একসাথে সবাই মিলে ভালো কিছু করতে পারবো।
Stay tuned with the Sajid Show.